নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দীঘাতে আজকে আমাদের তৃতীয় দিন, আর আজকে আমরা সকলে ভোরবেলা উঠে রেডি। তবে সকলে বলতে আমি, ছর্দি, বর্দি আর মামনি আমরাই যাচ্ছি মোহনা দেখতে। আর মোহনা দেখতে যাওয়ার জন্য না একটু ভোরের দিকে বেরোতে হয়, তাতে মোহনায় যে মাছ ধরা, মাছের ট্রলার আসা সেগুলো দেখতে পাওয়া যায়। আর একটু আগে বেরোলে ভালোই হতো, কিন্তু তাও ওই আর কি, একটু ঘুরতে এসে তো ঘুমাতেও ইচ্ছা করে, সেই জন্য একটু দেরি হয়ে গিয়েছে। ভোর 5টার সময় উঠেছি। এখন ঘড়িতে এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন, এটা একটু ফাস্ট, এখন ওই 5টা 45 মতন বাজে। আমি তো পুরো তৈরি, এবার রুম থেকে বাইরে গিয়ে দেখব যে ছর্দি, বর্দি, মামুনিও তৈরি হয়েছে কিনা। আমি এখন ব্যালকানিতে, এই যে ব্যালকানিতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, কারণ রুমে রাজা ঘুমাচ্ছে, ওর ঘুম ভেঙে যাবে। চলুন একবার আপনাদেরকে পুরো পরিবেশটা দেখিয়ে দিই। এত সুন্দর ওয়েদারটা হয়ে আছে সকালবেলা, তারপর আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব মোহনা ঘোরাতে। রেডি হয়ে গেছো? চলো আমিও রেডি, বড্ডি ছড্ডি। আর এই ঘরে ছর্দি আছে, ছর্দিও রেডি হচ্ছে। চলো, পাখিগুলো কি সুন্দর উড়ছে দেখো। হ্যাঁ ঠিকই বলেছো, এক্ষুনি বৃষ্টি যাই পাখিগুলো। এবার ওদের খোরাক মানে ফিরবে আর কি। হ্যাঁ, ওই দিকটা পুরো মেঘলা হয়ে আছে, আমি ব্যালকনি থেকে দেখলাম। মন্দির কি খুলে দিয়েছে? না, একটু পরে খুলবে মনে হচ্ছে। চলো। হ্যাঁ, তার সাথে দেখো কি সুন্দর মেঘ হয়েছে আকাশ জুড়ে। চলো একটু মোহনা থেকে ঘুরে আসি। সকলে মিলিয়ে রওনা দিয়ে দিয়েছি মোহনার পথে। আমরা এখন যে হোটেলে আছি সেখান থেকে মোহনা যেতে ওই 15 মিনিট মতন সময় লাগলো। ব্যাস, তারপরই সামুদ্রিক মাছের গন্ধ পেয়েই বুঝে গিয়েছি আমরা মোহনার কাছাকাছি চলে এসেছি। এখানে এসে দেখছি মনে হচ্ছে সকালবেলা অনেক মাছ ধরা হয়ে গিয়েছে, তাই এই যে বড় বড় ট্রাকগুলো রয়েছে এর মধ্যে মাছ ভরে এখন পাঠিয়ে দেওয়া হবে দেশের বিভিন্ন প্রান্তে। চলুন একবার মোহনার ধার থেকে ঘুরে আসি। যাওয়ার পথে দেখলাম ওই রাস্তার ধারে কতগুলো এরকম ছোট ছোট মাছের দোকান বসেছে, যেখানে মাছ বিক্রি হচ্ছে। তবে আসল বাজারটা এখনো যাইনি জানেন, ওটা আর একটু পরে যাব, আগে মোহনাটা ঘুরে নিই। 6:30 বাজে, ওটা মোহনা জুড়ে কত লোকের আনাগোনা দেখুন। আসলে এই জায়গাটাতে সকালবেলায় লোকের আনাগোনা হয়। ওদিকে ধীরে ধীরে মেঘের ফাঁক থেকে সূর্য মামা উঁকি দিচ্ছে। মনে হচ্ছে এখানে ট্রলার মাছ নিয়ে চলে এসেছে। ওই যে দূরে এগুলো দেখা যাচ্ছে, এগুলোই হয়তো আসছে। এগুলোর মাছ ধরাটা হয়তো আমরা তাও পেতে পারি। আমি ছোটোবেলায় যখন ছোটদা ভাইয়ের সাথে দীঘাতে এসেছিলাম, তখন খুব সকালবেলা উঠে আমরা সকলে মিলে মোহনাতে এসেছিলাম। আর তখন দেখেছিলাম ছোট ছোট নৌকা করে মাছ ধরে এই মোহনার বালির বিচের উপরে ঢেলে দেওয়া হয়, আর সেখান থেকে সকলে কেনা বেচা করেন। একসাথে অত মাছ আমি তার আগে কখনো দেখিনি জানেন। আমরাও ওখান থেকেই মাছ কিনেছিলাম। তবে আজকে এখানকার স্থানীয় একজন ব্যক্তির কাছ থেকে জানতে পারলাম যে সেটা আর হয় না। এই যে ছোট ছোট নৌকাগুলো দেখছেন, এগুলো মাছ ধরা হয়ে যাবার পর সেই মাছ নিয়ে চলে যায় তাজপুর শঙ্করপুরের দিকে, ওখানেই বিক্রি করা হয়। আর এই যে বড় বড় ট্রলারগুলো আসছে, এগুলো একেবারে মাছ ধরে নিয়ে মোহনার যে গোডাউন রয়েছে সেখানে গিয়েই ঢালেন। সেখান থেকে সমস্ত স্থানীয় লোকেরা, ব্যবসায়ীরা মাছ কেনা বেচা করেন আর কি। তাই ভাবলাম মাছের বাজারে গিয়েই না হয় মাছ দেখবো, ততক্ষণ এখানটাই একটু ঘোরা যাক। তাই চলে এসেছি এখন মোহনার যে প্রধান আকর্ষণ, চম্পা নদীর সাথে বঙ্গোপসাগরের সঙ্গমস্থল, সেটাই দেখতে। মোহনা বিখ্যাত হচ্ছে 3 কারণে। প্রথমত এখানকার সূর্যোদয়, দ্বিতীয়ত এই নদীর সাথে সাগরের সঙ্গমস্থল, আর তৃতীয়ত হচ্ছে মোহনার মাছের বাজারের জন্য। মোহনা যাওয়ার পথে যে ছোট ছোট মাছের স্টলগুলো পড়ে, ওগুলোকেই অনেকে ভুল করেন মাছের বাজার হিসাবে।
আমরাও তাই ভেবেছিলাম। আর জানেন তো, ওখানেও না প্রচুর মাছ বিক্রি হচ্ছে। প্রত্যেকটা মাছ এতটাই ফ্রেশ, দেখলেই মনে হয় একটু বাড়ির জন্য নিয়ে যাই। তাই বড়দি ওখান থেকে নিয়েছে একটা বড় সড়ো ইলিশ মাছ। এবার আমরা যেহেতু কালকে বাড়ি যাব, তাই দেখলাম ওনারা খুব সুন্দর করে ওই মাছটা আবার প্যাকিংও করে দিলেন যাতে নষ্ট না হয়। এবার আমরা এসেছি মোহনার আসল মাছের বাজারে। এই জায়গাটা মোহনার যেখানে সঙ্গমস্থল রয়েছে সেখান থেকে ওই 7-8 মিনিটের মতন হাঁটা পথ। আমরা দীঘাতে যে হোটেলে রয়েছি তার যারা ওনাররা রয়েছেন তাদের নিজস্ব ফিশারি আছে, তো তাই তারা বলেছিলেন আমাদেরকে এই মাছের বাজারটা একবার ঘুরিয়ে দেখাবেন। তবে এখানে এসে এত মাছ চোখের সামনে দেখছি, আমার ছোটোবেলায় মোহনায় দেখা মাছের থেকেও এ কয়েক গুণ বেশি। তাই মাছের বাজার বললে একে মনে হয় ছোটোই করা হবে, জানেন। এক কথায় বলতে পারেন মাছের এটা গোডাউন। এই যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো খারাপ হয়ে গিয়েছে, তাই এগুলো আর কোথাও ডেলিভারি দেওয়া যাবে না, তো সেই কারণে সেগুলো চলে যাচ্ছে মুরগির খাবার হিসাবে। আর এই পুচকে হাতে পেয়েছে একটা শঙ্কর মাছ। শঙ্কর মাছের এই যে লেজটা, এটা খুব বিষাক্ত হয় জানেন। শঙ্কর মাছের লেজের তলায় যে স্ট্রিংটা থাকে, ওটার আঘাত লাগলে পায়ের মাংসপিণ্ড পর্যন্ত উঠে আসতে পারে, এমনকি হাড়ও ভাঙতে পারে। তাই ওনাদেরকে যখন জিজ্ঞাসা করলাম এই মাছটা আপনারা কিভাবে ধরেন, ওনারাই বললেন বড় একটা জালের সাহায্যে ধরে মাছটার প্রথমেই স্ট্রিংটা ভেঙে দেওয়া হয় যাতে কারোর কোনো ক্ষতি না হয়। এই যে মাছটা এইমাত্র দেখলেন, এটার নাম ফ্রগ ফিশ। দেখতে অনেকটা ব্যাঙের মতন। এই মাছটাও খাওয়া হয় জানেন, কিন্তু আমি এই প্রথমবার দেখছি। আর এটা হচ্ছে শোল ফিশ। আর এই দিকে রাখা আছে থরে থরে সাজিয়ে নানান রকমের চিংড়ি মাছ। এখন ওই সকাল 8টা মতো বাজে। ওনারা বলছিলেন আমরা নাকি একটু দেরি করে ফেলেছি, এর আগে আসলে আরও বেশি মাছ দেখতে পারতাম, তবে এখন এসেই যা মাছ দেখছি এই আমাদের কাছে অনেক। তো অনেক ব্যবসায়ীরাও এখান থেকে মাছ কেনেন, তারা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সকালবেলা এসেই এখান থেকে মাছ নিয়ে চলে যান। এই যে এই জায়গাটা দেখছেন, এই বড় বড় দাঁড়িপাল্লায় মাছকে কিলো দরে ওজন করা হচ্ছে। চলুন, আজকে আমাদের এখানে যারা ইনভাইট করেছেন, রঞ্জিত দা আর ওনার দাদা, তার সাথে আমরা গোটা মাছের বাজারটা একটু ঘুরে নিই। অনেক চেনা অচেনা মাছও দেখতে পাবো, সাথে আপনাদেরকেও দেখাবো। এটা সি টাইগার। হ্যাঁ, এটা সি টাইগার, এটা হচ্ছে হোয়াইট প্রন। আচ্ছা, যেমন এই যে মাছটা, এটা যেমন লেডিস ফিঙ্গার। ও কি সুন্দর দেখতে। এটাকে সাটিং বলে যে, এটা সাটিং মাছ। শাটিন। হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই। ম্যাকরেল, হ্যাঁ। খুলে একদম আগে ওয়াশ না করে করতে পারবে না। ও বাবা, ওইটা কি মাছ এত বড়? এটাকে বলা হয় লেদার স্কিন ফিশ, মানে পাড়া মাছ বলা হয় যেটা, লেদার স্কিন ফিশ। আর এই যে পমফ্লেট, দেখো এই যে পমফ্লেট আমরা খাই, তারও কিন্তু অনেক কোয়ালিটি আছে। আচ্ছা যেমন এটাকে বলা হয় চাইনিজ পমফ্লেট। আচ্ছা, চাইনিজ পমফ্রেট। হ্যাঁ, তবে এইটাকে বলা হয় সিলভার। আচ্ছা, এইটা মনে হয় বাজারে বেশি পাওয়া যায় না? এটা হচ্ছে ক্যাটল ফিশ। এইটা ক্যাটল ফিশ ক্যাটেল ফিশ। দারুণ। কি নাম এটা বলে? হচ্ছে ক্রিস্টাল ক্রস। আচ্ছা, কারণ ওর এখানে দেখুন ক্রিস্টালের মধ্যে একটা ক্রস চিহ্ন আছে দেখতে খানিকটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে 3 স্পট, তিনটে ওর যে স্পট আছে ওই জন্য 3 স্পট ক্যাপ বলা হয়। আরো একটা আছে যেটা সবথেকে ভালো, ওটা হচ্ছে ব্লু সুইং। ওরে বাবা। এটাকে বলা হয় হোয়াইট স্ন্যাপার। আচ্ছা, এটা হচ্ছে ইয়েলো ইল। না, এটা আমি খেয়েছি, এতে প্রচুর কিন্তু সরু সরু কাঁটা থাকে। এটা অ্যাকচুয়ালি বেশিরভাগ সুপে ইউজ হয়, এর মিটটা খুব সুপে চলে যায়। আর এটা হচ্ছে হোয়াইট স্ন্যাপার, আমরা এখানকে বাউল বলেই চিনি। হ্যাঁ, এটাই হচ্ছে ব্ল্যাক পমফ্রেট, একটা ব্লু কালারও একটা এইরকম হয়। সেটা হচ্ছে মানে ওটা হচ্ছে মিষ্টি মিষ্টি করে। এই যে প্রাণীটা দেখছেন, দেখতে অনেকটা অক্টোপাসের মতন হলেও এর নাম কিন্তু স্কুইড। দাদা বলছিলেন জলে এরা রং পরিবর্তন করতে পারে। আর এটা হচ্ছে লবস্টার। কত বড় আকৃতিটা দেখুন। আর এই যে ছুচালো মুখ বিশিষ্ট এই এত লম্বা মাছটার নাম বুল শার্ক, যেটাকে আমরা বাংলায় হাঙর বলি।
এটা হচ্ছে সামুদ্রিক স্নেল বা শামুক। এর ভিতরে যে শাঁসটা থাকে সেটাকে বের করে এর খোলসটা দিয়ে শাঁখ বানানো হয়। স্টিংরে, হ্যাঁ ওই যে হ্যালো। ওই যে স্কিনটা খাটা নেই, পিছনে। এখন লোক শখে রাখে, এরকম নয়। এটা হচ্ছে সামুদ্রিক রুই। আজকে এখানে এসে সত্যিই অনেক নতুন ধরনের মাছ চিনলাম। চলুন আমরা এবার ফেরার পথে। হ্যাঁ হ্যাঁ, আমরাও আসছি। এর আজকের ব্রেকফাস্টে রয়েছে চিকেন স্যান্ডউইচ আর তার সাথে গরম গরম চা। আসলে মোহনার থেকে ফেরার পর সকলেই খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাছাড়া খুব সকালবেলা উঠেছিলাম তো, তাই ভাবছি ব্রেকফাস্ট করবার পর একটু রেস্ট করে নিয়ে স্নান টান করে যাব লাঞ্চ করতে। আজকে কিন্তু আমাদের লাঞ্চেও স্পেশাল মেনু রয়েছে জানেন। এটা হচ্ছে সেই স্কুইড। ওনারা এটাকে একটু চাইনিজ স্টাইলে বানিয়েছেন, ঠিক যেরকম চিলি চিকেন বা চিলি পানির হয়, অনেকটা সেই রকমভাবেই। আর খেতেও অসাধারণ হয়েছে জানেন। ভালো, পাস্তার মতন অনেকটা খেতে। এটা হচ্ছে লবস্টার। আসলে ওনাদের নিজস্ব ফিশারি রয়েছে তো, তাই এই যে কটা দিন আমরা হোটেলে খাবার খেলাম প্রত্যেকটা দিনই কিন্তু একদম ফ্রেশ মাছ খেয়েছি। আর ওনারা বলেইছিলেন আপনারা যে মাছ খাবেন সেটা আগের থেকে আমাদেরকে বলে দেবেন, আমরা তৈরি করিয়ে রাখবো। তবে আমি তো লবস্টার খাই না, সেই জন্য আমার জন্য ওনারা বানিয়েছেন টাইগার প্রন। সেই যেটা দেখে আসলাম, যেটাকে সি টাইগার বলছিলেন, সেটাই। দেখি কেমন একটা লাগছে, এত বড় একটা জিনিস। হ্যাঁ, কি খাচ্ছে দিদা? লবস্টার? লবস্টার খাচ্ছে? কি করে খাবো? এই খোসাটাকে ছাড়াতে হবে। দু হাতে করেই ছাড়াও। এই তো সুন্দর হয়েছে। ওই ঠুকে ঠুকে বোঝা না। আমরা এখন সবাই মিলে যাচ্ছি ঢেউসাগর পার্কে। এর আগে কখনো আমি ওখানে ঘুরিনি, তো এটাই প্রথমবার গিয়ে দেখি ওখানে কী কী আছে। যতই নিউ দীঘার দিকে একটু একটু করে এগোচ্ছি, ততই রাস্তাঘাটে লোকজনের পরিমাণ, দোকানের পরিমাণ কিন্তু একটু একটু করে বাড়তে থাকছে। চলুন, চলে এসেছি ঢেউসাগর পার্কের সামনে। আর তার সামনেই একটা খেলনার দোকান দেখে রিভূষণার খুব ইচ্ছা হয়েছে আলো জ্বলা তলোয়ার কিনবে। আর এখানেই জানেন দেখতে পেলাম খুব সুন্দর লেজার লাইট বিক্রি হচ্ছে। এই যে লাইটগুলো দেখছেন, এর মুখের যে ক্যাপটা পরানো রয়েছে সেটাকে আবার চেঞ্জ করা যায়। চেঞ্জ করে অন্য একটা ক্যাপ লাগালে আবার নানান রকমের অন্যান্য আলোও তৈরি হবে। ব্যাস, এটাই তো বাচ্চাদের আকর্ষণ। আমার হ্যাপি। আপনারা অনেকেই কমেন্টে আমাকে এই ঢেউসাগর পার্কে বাচ্চাদের নিয়ে আসতে বলেছিলেন, তাই ভাবলাম একবার ঘুরেই আসি। ওদিকে বড়দিও খুব টায়ার্ড, আর বড়দি মামনি দুজনেই বললো আজকের দিনটা একটু হোটেলে রেস্ট করবে, কারণ কালকেই তো আমরা ফিরে যাচ্ছি। তাই আমরাই এলাম। এখানে প্রথমে ঢুকতেই দেখতে পেলাম একটা টয় ট্রেন, আর তারপরে রয়েছে এই বাম্পিং ক্যাসেলগুলো। এত ভালো লাগে, ছোটোবেলায় আমিও এই বাম্পিং ক্যাসেলগুলোতে উঠবার জন্য খুব বায়না করতাম। এদিকটাতে একটা ছোট্ট গেমিং পার্লার মতন বানানো রয়েছে। চলুন বাচ্চাদেরকে নিয়ে একটু বাম্পিং ক্যাসেলেই চাপিয়ে আনি। কলকাতাতে আমাদের ফ্ল্যাটের কাছাকাছি একটা ট্যাম্পোলিন পার্ক রয়েছে জাস্ট জাম্পিং বলে। তো একবার ভেবেছিলাম যে রিভুর আমাকে নিয়ে ওখান থেকে ঘুরিয়ে আনবো, কিন্তু হাতে সময়ও অনেক কম, আর বড়দির ফেরার দিনও কাছাকাছি চলে এসেছে। তাই হয়তো আর এবারে ওদেরকে ঘোরানো হবে না, কিন্তু পরের বারে যখন আসবে তখন সবাইকে নিয়ে একসাথে ওই পার্কে যাবো। In my childhood, it was my favorite ride, you know. Were you like me, bumping up and down? Yeah. একটা রাইডে চাপানো হলো, এবার দেখা যাক পার্কে আর এটা কিছু নেই আর এখানে। ওটা রেস্টুরেন্ট একটা।
সুন্দর গন্ধ পাচ্ছি। এই যে ঢেউসাগর পাড় থেকে সোজা সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। এখান দিয়েই সমুদ্রের কাছে যেতে হবে। রাতের অন্ধকারে কি অসাধারণ লাগছে দেখুন সমুদ্রটাকে। রিভু বীর পুরুষ, ওরে বাবা, যা আলোই নিভে গেল। আলোটা জ্বালা, এখন তো ফাইট করবে দেখি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, চলো আই। আমরা আজকে একটু দেরি করেই ঢেউসাগর পার্কে এসেছি, সেই জন্য আজকে আর ততটা ভিড় পাইনি। ওইদিকে বাচ্চাদের আরও একটা রাইড পছন্দ হয়ে গিয়েছে, ওটা হয়ে যাবার পর এই টয় ট্রেনটাতে আমরা চাপবো ভেবেছি। এই যে একটা ছোট্ট নাগরদোল্লা, প্রথম দিকটাতে রিভু আনন্দ করলেও যেই একটু করে স্পিড বাড়ছিল ও বেচারা ভয় পেয়ে গিয়েছিল। নারিও না বলছে। আচ্ছা ভয় নেই, আমরা এখানে আছি। এটা ঠিক আছে। এখানে যে গেমিং পার্লারটা রয়েছে সেখানে আমার যেতে ভারী ইচ্ছা ছিল জানেন, কিন্তু ওইটা 8:30 পর্যন্তই খোলা থাকে, আর এখন ঘড়িতে 8:45। তাই ভাবলাম বাড়ি ফেরবার আগে টয় ট্রেনে বসে একটু পার্কটাই ঘুরে নেওয়া যাক। এখানে 2 রকমের টয় ট্রেন আছে। আমরা যখন এই জায়গাটাতে এসে পৌঁছালাম তখন দেখছি একটাই টয় ট্রেন দাঁড়িয়ে আছে, যেটা সদ্য খালি হয়েছে, তাই দেরি না করে সঙ্গে সঙ্গে ওটাতেই উঠে পড়েছি। এর টিকিটের প্রাইস হচ্ছে 100 টাকা করে পার হেড পড়ে, যার মধ্যে এই টয় ট্রেনটা গোটা ঢেউসাগর পার্কটা ঘুরিয়ে দেখাবে। তো টয় ট্রেনে করে যেতে যেতে আমরা কিছু কিছু এমন খালি জায়গাও দেখলাম পার্কের পিছনের দিকে। মনে হয় এখনও সেখানে কিছু হয়নি, তবে ভবিষ্যতে হয়তো সেখানে কিছু হতেও পারে। এই টয় ট্রেনে চেপে সমুদ্রের হাওয়া খেতে খেতে ঘুরতে বেশ ভালোই লাগলো। যখন ডার্ক হয়ে যাবে সবকিছু তখন লাইট জ্বালিয়ে দেখিয়ে দেবে। ওকে, ও দেখো রিভু লাইট দেখাচ্ছে। ঢেউসাগর পার্কটাও বেশ ভালো লাগলো জানেন। আমাদের ঘোরাও হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ি ফিরবো। আজকে মোটের উপরে সারা দিনটা খুব ভালোভাবে কাটলো। আশা করছি আপনাদেরও এই ভিডিওটা ভালোই লাগবে। আপনারাও আমাদের মতন কোন মাছটা নতুন দেখলেন আমাকে অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে দীঘার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।